নমস্কার বন্ধুরা, আপনারা জানলে অবাক হয়ে যাবেন যে আজকের গ্লোবাল পলিটিক্সে ভারতের সফট পাওয়ার এমন পর্যায়ে পৌঁছেছে যে রিসেন্টলি ভারত আমাদের দীর্ঘদিনের বন্ধু রাষ্ট্র রাশিয়ার ভ্লাদিভস্টক এলাকায় একটি ছোট নগরী অর্থাৎ ছোট শহর বানাতে চলেছে। আমরা কম বেশি প্রত্যেকেই জানি রাশিয়ার ভ্লাদিভস্টক রাশিয়ার দক্ষিণ পূর্বাঞ্চলের একটি ছোট শহর, যেখানে 6 লক্ষের মতো লোক বসবাস করে এবং এটি ফার ইস্টে রাশিয়ার একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ পর্যটন এবং বাণিজ্য কেন্দ্র। শুধু তাই নয়, মিলিটারিও কিন্তু এই ভ্লাদিভস্টক রাশিয়ার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভৌগোলিক স্থান। মিলিটারি গুরুত্বের কথা কেন বললাম তার কারণ এটি রাশিয়ার চীন সীমান্ত এবং রাশিয়ার উত্তর কোরিয়ার সীমান্তের খুব কাছাকাছিতে অবস্থিত। আপনারা অন স্ক্রিন দেখতে পাচ্ছেন চীন সীমান্ত থেকে এর দূরত্ব মাত্র 45 কিলোমিটার, আর উত্তর কোরিয়া থেকে এই সীমান্তের দূরত্ব মাত্র 135 কিলোমিটার। আর আমরা যারা উত্তরের প্রতিবেশী অর্থাৎ দখলদার এবং বিস্তারবাদী চীনকে জানি, চীন সবসময় তাদের প্রতিবেশী অঞ্চলগুলোকে নিজেদের বলে দাবি করে, যেমন আমাদের অরুণাচল প্রদেশকে করে। তেমনভাবে একই চেষ্টা চীন রাশিয়ার এই ভ্লাদিভস্টককেও কিন্তু করছে, অর্থাৎ ভারতের অরুণাচল প্রদেশের মতো রাশিয়ার ভ্লাদিভস্টককেও চীন নিজেদের অংশ বলে দাবি করছে এবং মাঝে মধ্যে সেখানে মিলিটারি পাওয়ারও দেখাতে আসে, যেমনটা আমাদের অরুণাচল প্রদেশেও চালায় মিলিটারি আগ্রাসন। তো এইরকম একটা প্রতিকূল পরিস্থিতিতে চীনের উদ্বেগকে বাড়িয়ে দিয়ে ভারত ভ্লাদিভস্টকে একটা উপনগরী বা ছোট শহর গড়ে তোলার পরিকল্পনা করছে। আর এই খবরটা আন্তর্জাতিক মিডিয়ায় আসার সাথে সাথেই গোটা পৃথিবী জুড়ে রীতিমতো চাঞ্চল্য কিন্তু তৈরি হয়ে গিয়েছে। কেন পৃথিবী জুড়ে এই হৈ হৈ কাণ্ড বেঁধেছে? এর কারণ রাশিয়ার যে বিতর্কিত ভূখণ্ডকে চীনের মতো সুপার পাওয়ার নিজেদের অংশ বলে দাবি করে, নিজেদের মানচিত্রে প্রকাশ করে, সেখানে গিয়ে একটা ভারতীয় শহর তৈরি করাটা কিন্তু ভারতের একদিকে যেমন ভীষণ সাহসী পদক্ষেপ, অন্যদিকে ভারতের গ্লোবাল সফট পাওয়ারের কিন্তু একটা গুরুত্বপূর্ণ প্রদর্শন। ভ্লাদিভস্টকে ভারত হঠাৎ করে কেন একটা উপনগরী তৈরি করতে যাচ্ছে, বা জিওপলিটিক্সের কোন স্ট্র্যাটেজির কথা মাথায় রেখে রাশিয়াই বা কেন ভারতকে এই শহর তৈরি করতে দিচ্ছে, এবং অবশ্যই চীন যেই ভূখণ্ডকে তাদের নিজেদের বলে দাবি করে তারাই বা কী প্রতিক্রিয়া দিচ্ছে, এবং ওভারঅল ভারতের থেকে কি জিওপলিটিক্যাল এবং বাণিজ্যিক অ্যাডভান্টেজ পাবে, এর সবটাই কিন্তু আমি আজকের এই ভিডিওতে চুলচেরাভাবে বিশ্লেষণ করতে চলেছি। তো ভিডিওটিকে স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করবেন। তো বন্ধুরা, এবার আপনাদের প্রত্যেকের মনে একটা প্রশ্ন ঘুরপাক খেতে পারে যে উপনগরী বা স্যাটেলাইট সিটি আসলে কি। দেখুন, উপনগরী বা স্যাটেলাইট সিটি হলো বড় শহরের পাশে একটি ছোট শহর। যদি আমি সোজা কথায় আপনাদের বলতে যাই যে একটা মেট্রোপলিটন শহরের পাশে বা তার কাছাকাছি একটি ছোট শহর তৈরি করা। আমরা প্রত্যেকেই জানি যে রাশিয়ার ভ্লাদিভস্টক রাশিয়ার একটি বড় শহর, আর তার আশেপাশেই একটি ছোট স্যাটেলাইট সিটি বা উপনগরী বানাবার পরিকল্পনা করছে ভারত। তো এই সব ঘটনার সূত্রপাত ঠিক কবে থেকে? তো এই বিষয়টা জানতে গেলে আপনাদের চলে যেতে হবে 2023 সালের মার্চ মাসে, যেখানে রাশিয়ার ফার ইস্ট অ্যান্ড আর্কিটেক্ট ডেভেলপমেন্টের মিনিস্টার অ্যালেক্সেস সেকুনকভ ইন্ডিয়াতে ভিজিট করেছিল। আর আমাদের নিউ দিল্লিতে ওনার সাথে দেখা করেছিলেন আমাদের পোর্টস, শিপিং অ্যান্ড ওয়াটারওয়েসের মিনিস্টার সর্বানন্দ সোনোয়াল। আর সে সময় ভারত এবং রাশিয়ার মধ্যে ফার ইস্ট রিজিয়ন নিয়ে বেশ কিছু প্রজেক্ট নিয়ে আলোচনা হয়েছিল, আর সেগুলির মধ্যেই একটি অন্যতম বা গুরুত্বপূর্ণ প্রজেক্ট ছিল রাশিয়ার ভ্লাদিভস্টক শহরে একটি উপনগরী তৈরি করতে চায় ভারত। তো ভারত এই বিষয় নিয়ে রাশিয়ার সামনে ইন্টারেস্ট দেখিয়েছে, আর রাশিয়াও এই প্রজেক্ট ভারতকে দিতে চাইবে। এর একটা গুরুত্বপূর্ণ কারণ রয়েছে, ফার ইস্ট রিজিয়নের ডেভেলপমেন্ট হবে, সাথে সাথে রাশিয়া নিজেও এই রিজিয়নে ক্ষমতা আরও খানিকটা বাড়াতে পারবে। আর সবথেকে গুরুত্বপূর্ণ যে ব্যাপারটা, রাশিয়ার এই ভ্লাদিভস্টকে ভারতের স্যাটেলাইট সিটি বানালে চীনের যে দীর্ঘদিনের দাবি এই ভ্লাদিভস্টককে নিয়ে, সেটাও কিন্তু ধীরে ধীরে কমজোর হয়ে পড়বে। আর পুরো পৃথিবীতে একটা মেসেজ ছড়িয়ে পড়বে যে ভ্লাদিভস্টক আসলেই রাশিয়ার একটি অংশ। তো এবারে দেখুন, 1960 সালের আগে ভ্লাদিভস্টক চায়নার মাঞ্চুরিয়ার অংশ হিসাবে পরিচিত ছিল, কিন্তু হয়েছিল কি দেখুন, 1956 সালে চায়না এবং ব্রিটিশ সাম্রাজ্যবাদের মধ্যে ওপিয়াম যুদ্ধ লেগে যায়। কেননা চায়না ওপিয়াম অর্থাৎ আফিমের ওপর ব্যান লাগিয়ে দেয়, যা ব্রিটিশরা চীনে সাপ্লাই করত, আর সেখান থেকেই ব্রিটিশদের একটা মোটা ইনকাম হতো। তো এই ওপিয়াম যুদ্ধে ইউনাইটেড স্টেট এবং ফ্রেঞ্চ এম্পায়ার সাথে রাশিয়াও ব্রিটিশদের সহযোগিতা করেছিল। আর ওই সময় চীনের রাজা ছিলেন কিং ডাইনেস্টি,
আর কিং ডাইনেস্টির সময় চীনের ম্যাপ ছিল অনেকটা এই রকম, আপনারা অন স্ক্রিন দেখতে পাচ্ছেন। তো সেই যুদ্ধে কিং ডাইনেস্টি পরাজিত হয় আর ব্রিটিশরা কোলুন পেনিনসুলা আর স্টোন কার্টার্স আইল্যান্ডটি কুইং ডাইনেস্টির কাছ থেকে কিন্তু ছিনিয়ে নেয়। আর এর আগেই কিন্তু ব্রিটিশরা চায়নার হংকংয়ে নিজেদের কলোনি বানিয়ে ফেলেছিল। এরপরে রাশিয়াও কিন্তু চীনের মাঞ্চুরিয়ার একটা বড় অংশ নিজেদের ভূখণ্ডে যুক্ত করে নিয়েছিল। চায়নার যেটা এখন নর্থ ইস্ট প্রভিন্স বলা হয় সেটাকে প্রথমে মাঞ্চুরিয়া বলা হতো। তারপর 1858 সালে রাশিয়ার চায়নার মধ্যে ট্রিটি অফ আইগুন চুক্তি স্বাক্ষরিত হয় আর এর ফলে মাঞ্চুরিয়ার বড় একটি অংশ রাশিয়ার পার্ট হয়ে যায়। আর তার ঠিক 2 বছর পর যখন সেকেন্ড ওপিয়াম ওয়ার শেষ হয় তখন ব্রিটেন, রাশিয়া এবং চায়নার মধ্যে আরেকটি অ্যাগ্রিমেন্ট স্বাক্ষরিত হয় যাকে আমরা এখন কনভেনশন অফ পিকিং বলি। অ্যাগ্রিমেন্ট চলাকালীন রাশিয়া প্রাইমোর্টসের রায় পেনিনসুলাতেও নিজেদের আধিপত্য বিস্তার লাভ করেছিল। এইভাবে রাশিয়া 4 লাখ স্কোয়ার কিলোমিটারের এরিয়া কিন্তু নিজেদের ক্ষমতায় নিয়ে নিয়েছিল, যাকে আজকের ডেটে দাঁড়িয়ে আমরা আউটার মাঞ্চুরিয়া নামে জানি। আর এই আলাদা ভূখণ্ড পাওয়াতেই রাশিয়া এত বড় একটা দেশ হয়ে উঠেছে যেটা একদিকে ইউক্রেনের বর্ডার শেয়ার করে আর অন্যদিকে ইস্ট এশিয়াতে নর্থ কোরিয়ার বর্ডার কিন্তু শেয়ার করছে। যদিও বা এখনও চীনের মধ্যে জাতীয়তাবাদী কট্টর কিছু লোক রয়েছে যারা এই আউটার মাঞ্চুরিয়ানকে চায়নার অংশ বলে মান্যতা করে। আর সেই সমস্ত লোক ভ্লাদিভস্টক শহরকে হ্যাইসেনওয়াই বলে, যা প্রথমে এই শহরের নাম ছিল যখন এই শহর চায়নার পার্ট ছিল। আর শুধু চায়নার লোকজনই নন, চায়নার মিডিয়াও কিন্তু এই বিষয়ে রীতিমতো সহমত পোষণ করে। আর বন্ধুরা, আপনারা যদি চায়নার সোশ্যাল মিডিয়া ফলো করেন তাহলে দেখতে পারবেন চায়নার লোকজনেরা এমনভাবে চায়নার ম্যাপকে প্রেজেন্টেশন করেন যেটা আপনারা দেখে নিজের হাসি নিজেরাই থামাতে পারবেন না। যেমনটা দেখুন, এই ম্যাপে পুরো পাকিস্তান, মায়ানমার, আফগানিস্তান, ভারতের অর্ধেকের বেশি আর ইরান পর্যন্ত চায়নার অংশ হিসাবে দেখানো হয়েছে। তো এই ধরনের অভিযোগ চীন প্রায় তাদের সব বর্ডারেই কম বেশি করে, যদিও বা রাশিয়া এ বিষয়ে কোনো অফিসিয়াল মতামত প্রকাশ করেনি। কিন্তু কোথাও না কোথাও রাশিয়া একটা কথা ভালোভাবে জানে যে রাশিয়া যদি কখনো দুর্বল হয়ে পড়ে বা কমজোর হয়ে যায় তবে চায়না অবশ্যই এই ভ্লাদিভস্টকে আক্রমণ করে তাদের সেই ভ্লাদিভস্টককে কিন্তু ছিনিয়ে নেবে। কিন্তু আপনাদের জানিয়ে রাখা ভালো, রাশিয়ার কিন্তু ফান্ডস যেটা আসে সেই ফান্ডসের ক্ষেত্রে কিন্তু রাশিয়া চায়নার কাছে অনেকটাই ডিপেন্ডেন্ট। অর্থাৎ 2000 সাল থেকে শুরু করে এখনও পর্যন্ত চায়না রাশিয়াকে $125 বিলিয়ন লোন দিয়েছে, যার ব্যবহার রাশিয়া তেল এবং প্রাকৃতিক গ্যাস নিষ্কর্ষ করার জন্য করে, যা রাশিয়ার ইনকামের কিন্তু একটা মোটা আয়ের পথ। তো রাশিয়ার জন্য যখন চায়না এতটা ইম্পর্টেন্ট, তাহলে রাশিয়ার ভ্লাদিভস্টকে ভারতের এই স্যাটেলাইট সিটি বানানোর প্রজেক্টে কেন অনুমোদন দেবেন? সবথেকে কোটি টাকার প্রশ্ন কিন্তু এখন এটাই। তো চলুন এই বিষয়টাও একটু গভীরে গিয়ে বুঝে নেই। চায়না যে লোনটা রাশিয়াকে দেয় সেটা কিন্তু ভ্লাদিভস্টকের জন্য নয়। সোজা কথায় বললে ভ্লাদিভস্টককে চায়না ইনভেস্ট করতেই চায় না, কারণ চায়না এর আগেও বহুবার ভ্লাদিভস্টকে ইনভেস্টমেন্ট করার কথা বললেও আজ অবধি সেখানে কিন্তু ইনভেস্টমেন্ট করেনি। যেন চায়না ভ্লাদিভস্টকের ডেভেলপমেন্ট কোনোভাবেই চায় না। আর যদি ভ্লাদিভস্টক ডেভেলপমেন্ট হয়ে যায় বা উন্নত হয়ে যায় তাহলে রাশিয়ার একটা কিন্তু মেজর সিটি হিসাবে ধীরে ধীরে কিন্তু সামনে চলে আসবে এই ভ্লাদিভস্টক। আর ধীরে ধীরে কিন্তু চীনের যে দাবি সেটাও কিন্তু ক্রমশ শিথিল হয়ে পড়বে। তো রাশিয়ার যখন ভ্লাদিভস্টককে উন্নত করবার জন্য চায়নার কাছ থেকে ফান্ড মিলছে না, আর এই মুহূর্তে ভ্লাদিভস্টকে ভারতের স্যাটেলাইট সিটি বানানোর প্ল্যান রাশিয়ার জন্য কিন্তু ভীষণ হেল্পফুল হতে চলেছে। ভারতের আগেও রাশিয়াকে আর্থিকভাবে সাহায্য করেছিল। সাল 2019-এ অ্যাক্ট ফর ইস্ট পলিসির অ্যানাউন্সমেন্ট করার সময় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি স্বয়ং নিজে বলেছেন যে রাশিয়ার ফার ইস্টকে উন্নত করার জন্য ভারত এবং রাশিয়া কাঁধে কাঁধ মিলিয়ে চলবে। আর ভারত রাশিয়াকে $1 আরব কিন্তু সেই মুহূর্তে দিয়েছিল। তো এবার আপনাদের মধ্যে অনেকের মনে প্রশ্ন জাগতে পারে যে রাশিয়ার শুধুমাত্র ফার ইস্ট রিজিয়নেই কেন ভারত এই স্যাটেলাইট সিটি বানাতে চলেছে? এমন কি আছে রাশিয়ার এই ফার ইস্ট রিজিয়নে যে ভারত সেখানে স্যাটেলাইট সিটি বা করিডোর বানাতে যাচ্ছে? তো দেখুন, রাশিয়ার ফার ইস্ট রিজিয়ন প্রাকৃতিক উৎসের কিন্তু একটা বিপুল ভাণ্ডার, যেখানে তেল এবং ন্যাচারাল গ্যাসের বিপুল ভাণ্ডার রয়েছে বা সম্ভার রয়েছে বলতে পারেন। তো ভারত যদি সেখানে ইনফ্লুয়েন্স
বাড়িয়ে নিতে পারে, তাহলে ভারত যে তেলের চাহিদার জন্য অন্য দেশের ওপর নির্ভর করে থাকতে হয় এই মুহূর্তে, তখন কিন্তু আর অন্য কোনো দেশের ওপরে ভারতের নির্ভর করে থাকতে হবে না। অর্থাৎ সরাসরি ভ্লাদিভস্টক থেকে তেল আমদানি করতে পারবে আমাদের ভারত। আর এর জন্য ভারত ও রাশিয়া কিন্তু আরেকটি প্রজেক্টের জন্য অলরেডি কথা বলা শুরু করে দিয়েছে, যার নাম চেন্নাই ভ্লাদিভস্টক ম্যারিটাইম বর্ডার বা করিডোর। তো এই প্রজেক্ট বাস্তবে রূপায়িত হলে ভারত এবং রাশিয়ার মধ্যে ট্রেড বিজনেস কিন্তু অনেকটাই বৃদ্ধি পাবে। আর আপনারা জানলে অবাক হবেন, বর্তমানে যেখানে একটি পণ্যবাহী জাহাজ রাশিয়া থেকে তেল আমদানি করতে টোটাল মিলিয়ে 40 দিন সময় লেগে যায়, সেখানে কিন্তু চেন্নাই ভ্লাদিভস্টক ম্যারিটাইম করিডোর যদি হয়ে যায়, তাহলে কিন্তু সেখানে 24 দিনের মধ্যেই আমরা রাশিয়া থেকে তেল সরবরাহ করতে পারবো। আর খরচের ক্ষেত্রে কিন্তু এই মুহূর্তে যে রাশিয়া থেকে তেল আনতে গিয়ে আমাদের খরচটা হচ্ছে, এই নতুন সমুদ্র পথটি তৈরি হয়ে গেলে কিন্তু বর্তমানে যে খরচ হচ্ছে সেখান থেকে 30% খরচা কিন্তু আমাদের অনেকটাই কমে যাবে। আর করিডোর হয়ে গেলে শুধু রাশিয়া নয়, রাশিয়া হয়ে আমরা সরাসরি কিন্তু ইউরোপের সাথে ট্রেড বিজনেসটা কিন্তু ভালোভাবে করতে পারবো। তো স্ট্র্যাটেজিক্যালি ভ্লাদিভস্টকে ভারতের স্যাটেলাইট সিটি বানানোর পাশাপাশি নতুন একটি সমুদ্র পথ কিন্তু উন্মোচন করা যাবে, যেটা কিন্তু ভারতের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ। আর ইস্ট এশিয়াতে ভারতের পাওয়ার অনেকটাই বৃদ্ধি পেয়ে যাবে, সাথে করে রাশিয়া এবং ভারতের মধ্যে সম্পর্ক আরও কিন্তু মজবুতভাবে দৃঢ় হবে, এবং পাশাপাশি চীনের যে মিলিটারি আগ্রাসন সেটাকেও কিন্তু ভারত অনেকটা দমিয়ে দিতে পারবে। তো বন্ধুরা, আপনাদের কি মনে হয় রাশিয়ার এই ভ্লাদিভস্টক শহরে ভারতের স্যাটেলাইট সিটি বানানো কতটা প্রয়োজন? আপনাদের কি মতামত সেটা কিন্তু অবশ্যই কমেন্ট সেকশনে লিখবেন। তো আশা করছি আপনারা ইতিমধ্যে বুঝেই গেছেন যে ভারত কেন খুব তাড়াতাড়ির মধ্যে রাশিয়ার ফার ইস্ট রিজিয়নে অর্থাৎ ভ্লাদিভস্টক শহরে ভারত কেন স্যাটেলাইট সিটি বানাতে চলেছে, সেটা কিন্তু আপনারা কম বেশি আশা করছি প্রত্যেকেই বুঝতে পেরেছেন। তো অবশ্যই আজকের আমাদের এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবেন, কমেন্ট করবেন। আর এই ধরনের জিওপলিটিক্স সম্বন্ধিত ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আপনারা আমাদের এই নিউজ জিওপলিটিক্স ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটিকে বাজিয়ে দেবেন। তো আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। জয় হিন্দ, জয় ভারত।